নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে একবার লিখে জানাতে পারেন। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? কি মনে হয় তারা এক্সিস্ট করে? হ্যাঁ, জানি অনেকের অনেক কিছু এখানে মনে হতে পারে। সে যাই হোক, আজকের গল্পটাও তাদেরকে নিয়ে। শুরু করছি আজকের নিবেদন বাংলার বিশিষ্ট লেখক প্রমোদ চৌধুরীর লেখা ছোট গল্প ফার্স্ট ক্লাস ভূত। ইন্টারেস্টিং না? ভূতের আবার ক্লাস। চলুন গল্পে ফেরা যাক। গল্পেই তো সব কিছু আছে। আমরা তখন সবাই কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সেই বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান, সবই একই ছাঁচে ঢালা, সব স্কুলেতেই তেরে শিক্ষা দেয়। কিন্তু দুঃখের বিষয় কেউই শিক্ষিত হয় না, আর যদি কেউ তা হয় তা নিজ গুণে, শিক্ষা বা শিক্ষকের গুণে নয়। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আসার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন। সারদা দাদা কি হিসেবে আমার দাদা হতেন তা আমি জানি নে। তিনি আমাদের জ্ঞাতি নন, কুটুম্বও নন, গ্রাম সম্বন্ধে ভাইও নন। তার বাড়ি আমাদের গ্রামেও নয়। দেশ থেকে যেখানে হোক সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ঢিবির মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল। সে সম্পর্ক যে কি তা কেউ জানতো না, কিন্তু এরোর বাড়িতে অতিথি হয়েই তার জীবনযাত্রা। আর সব জায়গাতেই তিনি আদর যত্নও পেতেন। তিনি একেই ব্রাহ্মণ, তার ওপর কথায় বার্তায় ব্যবহারে তিনি ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দূরসম্পর্কের শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত। টাকা তিনি কারো কাছেই চাইতেন না। তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয়া ছিলেন, আবশ্যক হলে তার কাছেই তিনি টাকা পেতেন। সেই মহিলাটির নাম ছিল মুখ্যদা। মুখ্যদার নাকি ঢের টাকা ছিল, কিন্তু তার কোনো সন্তানাদি কিছু ছিল না। তাই মুখ্যদার আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব বেশি খুশি হলাম। যদিও ইতিপূর্বে তার সাথে আমাদের কখনো দেখা হয়নি, তার নামও আগে শুনিনি। আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা করে বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা বলে সময় কাটানো যায়। আর স্কুলের সহপাঠীদের সঙ্গে তো গল্প করেও চমৎকৃত হতাম না, কারণ সেকালে কলকাতার ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল, নেহাতেই জল। সারদা দাদা রোজ সন্ধ্যাবেলায় আমাদের দেদার গল্প বলতেন। জীবনে তিনি যা দেখেছেন তারই গল্প। মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা দাদা যা বলেন তার 16 আনাই কিন্তু মিথ্যে, কিন্তু তাতে আমরা ভরকাইনি, কেননা মিথ্যে কথা আদালতে চলে না, কিন্তু গল্পে দিবারাত্রই চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগই ভূতের গল্প করতেন, তবে সে কথা আমরা মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকলার দাদার কাছে নিত্যই ভূতের গল্প বলতো, ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতেও ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকলাকে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলেন, পাছে মা সারদা দাদাকে বিদায় করে দেন। এই ভয়ে মার কাছে এই গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতাম না। তাছাড়া কলকাতা শহরে তো আর ভূতের ভয় নেই। রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি, জঙ্গলও নেই কোথাও। ভূতেরা আলোকে ভয় করে, আর মানুষের চেঁচামেচিকেও। কলকাতায় আলো যতটা না থাক, হল্লা দেদার আছে। অত হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব লোকের গল্প বলতেন যাদের তিনি সচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, আপনি তো শুধু পাড়া গিয়ে ভূতের গল্পই করেন, আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? সারদা দাদা উত্তর করলেন, দেখবো কথা কে, সাহেবরা তো আর এদেশে মরে না, না মরলে তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় দুর্ঘটনা ঘটে যাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কি কখনো শুনেছ? তবে এত গোরস্থানে কারা পোতা আছে? সব ফিরিঙ্গি। তবে 2-4 জন সাহেব যে মরে না এমন কথাও বলছি নে, কিন্তু যারা মরে ভূত হয় তাদের তো আমরা দেখতে পাইনি। কেন? এ দেশে তারা গাছেও থাকে না, পায়ে হেঁটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায়, আর ফিরিঙ্গি ভূতেরা সেকেন্ড ক্লাসের গাড়িতে। তবে একবার একজনের দেখা পেয়েছিল, তার বলবার কথা নয়, আজও মনে হলে আমার কান্না পায়। আমরা সেই সাহেব ভূতের গল্পই শুনতে চাই। সারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা বলছি শোনো।
কিন্তু এই গল্প কিন্তু কাউকে আর বলো না যেন। কেন? কি জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যাই। মরা লোকেও মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়। আবার জেল খাটতে আমার আর কোনো ইচ্ছে নেই বাবা। এরপর সারদা দাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলাম। হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে, তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লাম, এই মনে করে যে পরের স্টেশনেই নেমে থার্ড ক্লাসে ঢুকবো। গাড়ি তো ছাড়লো, অমনি বাথরুম থেকে একটা সাহেব বেরিয়ে এলো, প্রায় 6.5 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ গুগলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে, আর সে বিলেতি মদের। সে ঘরে ঢুকেই বলল, কালা আদমি নিচু যাও। আমার তখন ভয়ে নাড়ি ছেড়ে দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, হুজুর अभी किसी नीचे जाएगा, दूसरा स्टेशन में उतर जाएंगे। তিনি বললেন, ও नहीं हो सकता, तुम्हारा कपड़े से बहुत मैला और बहुत बदबू आ रहा है। गोसल खाना में जाके তোমরা কাপড় उतर के गोसल करो और वही बैठ रहो। আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলুম। অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে এই শীতের রাত্রিতে স্নান করলুম। অমনি একটা দমকা হাওয়া এসে কাপড় চোপড় সব উড়িয়ে নিয়ে কোথায় চলে গেল। আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলাম। আর সাহেব সেই কামড়াটার হুটোপাট করতে লাগলেন এবং মাঝে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর, গাধা, উল্লুক প্রভৃতি সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম। প্রায় ঘন্টাখানেক এইভাবেই কেটে গেল। আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি, সর্বাঙ্গে একটা টুকরো কাপড়ও নেই। আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন এবং লাফাচ্ছেন। মাঝপথে গাড়ি যখন হঠাৎ মিনিট খানেকের জন্য থামলো, ঠিক করে একটা আওয়াজ হলো, ছিটকেনি খুলবার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগলো। পাশের ঘরেও কোনো টু শব্দ নেই। আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সেই ঘরে যাবার চেষ্টা করলাম। সর্বনাশ! বড় সাহেব স্নানের ঘরে দুয়ারের ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন। আমি সেই অন্ধকূপের ভেতর আটকে থাকলাম। 1/2 ঘন্টা পর গাড়ি বর্ধমানে এসে পৌঁছলো, আর আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি বলে চিৎকার করতে লাগলাম। তারপর একটা কুলি এসে ছিটকানি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখিয়ে ভূত ভেবে পালিয়ে গেল। শেষটাই স্টেশন মাস্টার এসে বলল, ভূত নেই, হ্যাঁ চোর, হ্যাঁ চোর। বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আধমোড়া করে প্ল্যাটফর্মের ওপর টেনে দিয়ে গেল। স্টেশন বাবু বললেন, আরে শিগগির ওকে একটা কাপড় পরিয়ে দে, যদি কোনো মেম সাহেব এসে ওকে উলঙ্গ মূর্তি দেখে মূর্ছা যান তাহলে আমার চাকরিটা যাবে। একজন যাত্রী এসে আমাকে একটি শাড়ি দিল। সেই শাড়িখানি পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললাম। তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায়, তাছাড়া এ ট্রেনে কোনো সাহেবও আসেননি, কোথাও নেমেও যায়নি। এখন বুঝলাম আমি যার হাতে নাস্তানাবুদ হয়েছি সে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশনবাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন। সেখানেও প্রথমে এক পতন মার হলো, তারপর দারোগাবাবুর জেরা। যা ঘটেছিল তাকে আমি সব বললাম। তিনি ভূতের কথা বিশ্বাস করলেন, কেননা তিনিও একবার একটি পেতনির হাতে বেজায় নাস্তানাবুদ হয়েছিলেন। আর তারপরে তিনি দারোগাবাবু আমাকে আদালতে হাজির করলেন। আমার অপরাধ নাকি গুরুতর, আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই। হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরন্তু উচ্চশিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন, কারণ তিনি ছিলেন ঘোর থিওজফিস্ট। কিন্তু ভগবানের দোহাই এবং ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। ভগবান এবং ভূত এই দুইয়ের অস্তিত্বই বেআইনি। অজ্ঞতা, তিনি আমাকে 1 মাসের জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বস্ত্রে ফার্স্ট ক্লাসের গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। তারপর আমাকে সতর্ক করে দিলেন, গাঁজা খাও তো খেও, কিন্তু গাঁজায় দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ো না, বিশেষত তৈলঙ্গ স্বামী সেজে ফার্স্ট ক্লাসে তো নয়ই। আমি বললাম, হুজুর আমি গাঁজা খাইনি। তিনি বললেন, গাঁজাখোর বলেই তো তোমাকে লঘুদণ্ড দিলুম, নয়তো তোমাকে দায়রা কোর্টে চালান করতাম। এখন তোমরাই ফার্স্ট ক্লাস ভূতের কথা শুনলে, এদের তুলনায় পাড়াগের ভূতেরা ঢের বেশি সভ্য। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন প্রমোদ চৌধুরী রচিত একটি ছোট্ট ভৌতিক গল্প, ফার্স্ট ক্লাস ভূত। গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার সাথেও কি কখনো তাদের দেখা হয়েছে? তাদের সাথে কখনো দেখা হয়েছিল কিনা বলতে কিন্তু ভুলবেন না। পরবর্তীতে কোন লেখকের কোন গল্প আপনারা শুনতে চান সেটাও আমাকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।